আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটা সম্মান প্রথম বর্ষ এবং স্নাতক পাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনায় থাকবে 69-এর গণ অভ্যুত্থান এবং 11 দফা আন্দোলনের দ্বিতীয় অংশ। অর্থাৎ আমি গত ক্লাসে প্রথম অংশটা আলোচনা করেছি, তো এটার পরিসর বৃহৎ হওয়ার কারণে আজকে আমি দ্বিতীয় বা শেষ অংশ আলোচনা করব 69-এর গণ অভ্যুত্থান নিয়ে। তো যেটা প্রথম অংশে 69-এর গণ অভ্যুত্থানের কারণ এবং 11 দফা ড্যাকের ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা আন্দোলন এবং ডিএসি অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির 8 দফা নিয়ে আলাপ করেছিলাম। তো আজকে আমার আলোচনায় থাকবে 69-এর গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায় এবং এই গণ অভ্যুত্থানের তাৎপর্য এবং ফলাফল। তো 69-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে, তো অব্যাহত থাকে মার্চ মাস পর্যন্ত। ছাত্র সংগ্রাম কমিটি যখন 11 দফা ভিত্তিক আন্দোলন গড়ে তুলেছিল, তার সাথে যুক্ত হয় ড্যাকের 8 দফা ভিত্তিক আন্দোলন। 25শে মার্চ 1969 সালে জেনারেল আইয়ুব খান জাতির উদ্দেশ্যে এক ভাষণে যে পদত্যাগের কথা ঘোষণা করে, সেই ঘোষণা করে জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তো বস্তুত ইয়াহিয়া খানের পদত্যাগের মধ্য দিয়েই গণ গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয়। এরপরও 6 দফা 11 দফা ভিত্তিক আন্দোলন অব্যাহত থাকে, তবে আন্দোলন তখন আর জঙ্গি রূপ ধারণ করেনি, তখন কিছুটা শান্ত ছিল, অর্থাৎ সহিংস রূপ পরিত্যাগ করে অহিংস রূপ লাভ করে এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক সাধারণ নির্বাচন ঘোষণা, যেটা 1969 সালের 22শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। তো ওই ইয়াহিয়া খানের সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার পরেই মূলত 69-এর গণ অভ্যুত্থান স্থিমিত হয়, অর্থাৎ চলে যায় বা এখানে সমাপ্তি ঘটে। তো এই গণ অভ্যুত্থানের যে, যদিও এটা মূলত গণ অভ্যুত্থানটা ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের 25 তারিখ আইয়ুব খানের পদত্যাগ পর্যন্ত। তারপরেও এই গণ অভ্যুত্থানের বিভিন্ন দিক বিবেচনা করে এটাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। তো 68 সালের শেষ দিকে পাকিস্তানের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আইয়ুব বিরোধী আন্দোলন জোরদার হতে থাকলে এবং 69 সালের শুরু থেকেই আইয়ুব খানের পদত্যাগের দাবিতে গণ আন্দোলন ব্যাপক রূপ লাভ করে। তো এই পর্যায়ে গণ আন্দোলনটাকে আমরা 3টি পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন প্রথম পর্যায়টা হলো 4 জানুয়ারি থেকে 1969 সালের 4 জানুয়ারি থেকে 1969 সালের 19 জানুয়ারি পর্যন্ত, যেটা প্রথম পর্যায়ে বলবো আমরা 1969-এর গণ অভ্যুত্থানের। তো এই পর্যায়ে 69 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা তার ডাকসু সহসভাপতি জননেতা তোফায়েল আহমদের নেতৃত্বে একটি সর্বদলীয় কমিটি গঠন করে, যেটা আমরা আগের আলোচনায় বলেছি আমি, যে তারা 11 দফা দাবি উপস্থাপন করে। এই সময় আবার, অর্থাৎ এর কিছুদিন পর 8 জানুয়ারি 8টি দল, যেটা সে সময় পাকিস্তানের পার্লামেন্টের বিরোধী 8টি দল, যারা রাজনৈতিক দল, তারা নিজেরাই ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা সংক্ষেপে যেটাকে ডিএসি ড্যাক গঠন করে এবং 8 দফা দাবি উপস্থাপন করে, যাতে আবার 6 দফা এবং 11 দফার প্রতি সমর্থন বলা, অর্থাৎ এগুলোর সাথে মিল ছিল। তো ড্যাকের আহ্বানে 1969 সালের 11 জানুয়ারি সমগ্র পাকিস্তানে পূর্ণ দিবস হরতাল পালন করা হয়। ওই দিনের গুলিতে আবার নির্যাতনের প্রতিবাদে 18 জানুয়ারি ধর্মঘট আহ্বান করা হয়। এইভাবে প্রথম পর্যায়ে মূলত অনেকগুলো ধর্মঘট এবং হরতাল সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল এবং ধর্মঘটের কারণে অচল করে দেওয়া হয়। যেটা দ্বিতীয় পর্যায়ে এসে, অর্থাৎ গণ অভ্যুত্থানের যেটা দ্বিতীয় পর্যায়ে 1969 সালের 20 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটাকে দ্বিতীয় পর্যায়ে বলতেছি আমি, এই দ্বিতীয় পর্যায়ে এসে সেটা জঙ্গি রূপ লাভ করে।
তো সেই আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ডিএসি এবং ছাত্র সংগ্রাম পরিষদ 20শে জানুয়ারি পূর্ব বাংলায় ধর্মঘট আহ্বান করে। তো ওই দিন সর্বাত্মক ধর্মঘট চলাকালে ছাত্রদের মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করে এবং ওই গুলিতে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ইউনিয়নের যে রাশেদ খান মেনন গ্রুপ ছিল সেই গ্রুপের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামানের মৃত্যু হয় বা আসাদুজ্জামান পুলিশি গুলিতে নিহত হন। আসাদের হত্যার প্রতিবাদে 22, 23, 24শে জানুয়ারি ব্যাপক কর্মসূচি ঘোষিত হয় এবং হরতাল পালন করা হয়। মানুষ জনগণ রাস্তায় নেমে আসে, প্রতিবাদ বিক্ষোভে ফুঁসে ওঠে। তো 24শে জানুয়ারির পর আন্দোলন আর থামেনি, অর্থাৎ 24শে জানুয়ারির পরে আন্দোলন লাগাতার চলতে থাকে এবং সেখানে পুলিশের হামলা বা গুলিতে অনেক প্রচুর মানুষ মারা যায়। 25শে জানুয়ারি ঢাকা সহ অন্যান্য স্থানে হরতাল পালিত হয়। তো 10শে ফেব্রুয়ারি আবার ঢাকা ক্যান্টনমেন্টের আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারাধীন আসামি, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি। এর আগেই 25শে জানুয়ারি ঢাকা সহ অন্যান্য স্থানে হরতাল পালিত হওয়ার সময় পুলিশের নির্বিচারে গুলিতে সে সময় ঢাকায় নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মল্লিক এবং রুস্তম সহ আরও কয়েকজন পুলিশের গুলিতে নিহত হন। সেখানে আবার এদের লাশ পুলিশ থেকে ছাত্র জনতা ছিনিয়ে আনে এবং ফলে ঢাকার পরিস্থিতি মূলত সরকারের কন্ট্রোলের বাইরে চলে যায়। সেখানে সান্ধ্য আইন জারি করা হয়, পুলিশ তলব তোলা হয় এবং পুরা কারফিউ যেটাকে বলা হয়। তো এই সময় আবার 15ই ফেব্রুয়ারি আরেকটি ঘটনা ঘটে। তো 15ই ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে সে সময় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারাধীন আসামি ফ্লাইট সার্জেন্ট জহুরুল হক এবং ফ্লাইট সার্জেন্ট ফরজুল হক এবং সার্জেন্ট জহুরুল হক সে সময় পহরারত সৈন্যদের দ্বারা গুলিতে আহত হন। তো এই আহত হলে সার্জেন্ট জহুরুল হককে সিএমএইচে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ফলে এটা খুব বেশি জনতা ফুঁসে ওঠে এই হত্যায় এবং 18ই ফেব্রুয়ারি সেনাবাহিনী বিনা কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে সময়কার রসায়নবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে বেয়নেট সার্জারি হত্যা করে। ফলে রাজশাহীর পরিস্থিতিও খারাপ হয়ে যায় এবং সেদিন রাজশাহীতে সান্ধ্য আইন জারি করা হয়। তো এইভাবে যখন পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলের পুরা বাইরে চলে যায়, অর্থাৎ পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ পুরা সরকারের পরিস্থিতি অবনতি হতে থাকে, তখন 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে, অর্থাৎ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বুঝতে পারেন যে তার এইভাবে পরিস্থিতি শান্ত করা যাবে না বা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না করলেই পুরো বাংলার পরিস্থিতি আরও বেশি অবনতি হবে এবং সেটা বিদ্রোহটা আরও বেশি ছড়িয়ে পড়বে। তো সেজন্য 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের ঘোষণা দেন এবং ফলে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহারের ঘোষণা দিয়ে সকল বন্দীকে মুক্তি দান করেন এবং এই সব পরিস্থিতিতে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা যারা ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে সে সময়কার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, যেটা সে সময় রেস কোর্স ময়দান ছিল, সেখানে এক বিশাল গণসংবর্ধনা দেন এবং সেই গণসংবর্ধনায় ছাত্র জনতা তোফায়েল আহমদের নেতৃত্বে, এটা 1969 সালের 23শে ফেব্রুয়ারিতে যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তো এটা ছিল গণ অভ্যুত্থানের দ্বিতীয় পর্যায়ের দিক। আর তৃতীয় পর্যায়ে যেটা 23শে ফেব্রুয়ারি থেকে সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা অন্যান্য যারা নেতা নেত্রী ছিল এরা মোটামুটি এরা সবাই মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কয়েকটি গোল টেবিল বৈঠক ডাকেন এবং গোল টেবিল বৈঠকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 দফা দাবির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং 6 দফা ও 11 দফা অর্জনে তিনি বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন। তো 22শে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর এই পরিস্থিতিতে দিলেও বারবার সে সময়কার প্রেসিডেন্ট আইয়ুব খানের গোল টেবিল বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় ড্যাক বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আরও রাজনৈতিক নেতাকর্মীরা সেসব গোল টেবিল বৈঠক থেকে বয়কট করেন বা নিজেরা চলে আসেন। তো এরকম পরিস্থিতি যখন পুরাটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তো এরকম পরিস্থিতিতে 22শে মার্চ 1969 সালের 22শে মার্চ পূর্ব পাকিস্তানের সে সময়কার গভর্নর মোনায়েম খানকে অপসারণ করে তার পরিবর্তে এম এন হুদাকে পূর্ব বাংলার গভর্নর
হিসাবে নিয়োগ দেন প্রেসিডেন্ট আইয়ুব খান। তো 22শে মার্চের পর পূর্ব পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং এই ধরনের পরিস্থিতিতে শেষ পর্যন্ত সে সময়কার প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা করেন যে তিনি সামনের নির্বাচনে অর্থাৎ পরবর্তী নির্বাচনে তিনি প্রার্থী হবেন না এবং রাষ্ট্রের যে দাবি ছিল 11 দফা এবং 6 দফার দাবি যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা ঠিক থাকবে এবং রাষ্ট্রকে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে শাসন করা হবে। তো এরকম পরিস্থিতিতে এসব ঘোষণা দেওয়ার পরেও তিনি সর্বশেষ 25শে মার্চ 1969 সালে সে সময়কার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করেন। তো এইভাবেই 1969 সালের গণ অভ্যুত্থানের বিপ্লবী অংশটা অর্থাৎ সমাপ্ত হয়। পরবর্তীতে যেটা সীমিত আকারে ছিল সেটা ইয়াহিয়া খানের নির্বাচনের ঘোষণা দেওয়ার সাথে সাথে চলে যায় বা 1969 সালের গণ অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে বলা যায়। তো এইভাবে 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলার এখানে পশ্চিম বাংলার ছাত্র জনতাও ছিল, কারণ আন্দোলনটা শেখানো হয়েছিল, তারা বিরাট একটা সফলতা অর্জন করেন। তো 69-এর গণ অভ্যুত্থান ও 11 দফা আন্দোলনের গুরুত্ব যদি আমরা দেখি যে এটা ছিল স্বাধীনতার অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পর এটা ছিল সর্ববৃহৎ একটা আন্দোলন। এই আন্দোলনের তাৎপর্য এবং গুরুত্ব অনেক। যেমন এই আন্দোলনের প্রধান একটা যে তাৎপর্যের মধ্যে আমরা যেটা বলতে পারি স্বৈরাচার বিরোধী মন মানসিকতা। আইয়ুব খান সুদীর্ঘ 10 বছর ধরে অর্থাৎ 1958 সাল থেকে 1969 সালের প্রথম দিক পর্যন্ত যে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন, মৌলিক গণতন্ত্রের মাধ্যমে রাজনীতিকদের হেনস্থা করে এবং তাদের ক্ষমতাচ্যুত করে এবডো প্রুডো সহ বিভিন্ন ধরনের অধ্যাদেশ জারি করে যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধরনের স্বৈরাচারী বিরোধী মনোভাব 1969 সালের আন্দোলনে দেখা দেয় এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 1969 সালের আন্দোলনে জয়লাভ করে সরকারকে পদচ্যুত করতে বাধ্য করা হয়। তো এটাই সে সময়কার 1969 সালের আন্দোলন একটা বিরাট তাৎপর্যপূর্ণ ব্যাপার যে জনগণের মধ্যে স্বৈরাচার বিরোধী মানসিকতার সৃষ্টি হয়। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে বলা যায়, কারণ 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে বাঙালি জাতির যে বিকাশ ঘটেছিল বা যে আন্দোলনের সূচনা ঘটেছিল সেটা 54, 56, 62 পেরিয়ে 1969 সালে সে পরিপূর্ণতা লাভ করে। বাঙালি জাতীয়তাবাদের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং তারা বুঝতে পারে যে তাদের একটা স্বকীয় জাতি এবং তারা নিজেরাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুরো বাংলার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম হয়। তো এখানে বাঙালি জাতীয়তাবাদের একটা পূর্ণ বিকাশ ঘটে 1969 সালের গণ অভ্যুত্থানে। শহীদ দিবসের মর্যাদা পুনরুদ্ধার করা হয়। এর আগে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় শহীদ দিবস সরকারি ছুটি ঘোষণা করলেও 1962 সালের সংবিধানের সময় বা সে সময় এক অধ্যাদেশ জারি করে এই 1952 সালে 21 ফেব্রুয়ারি যে শহীদ দিবসের ছুটিটা রহিত করা হয়। পরবর্তীতে 1969 সালের সেই সরকার আবার 1952 সালের 21 ফেব্রুয়ারি সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সেটা মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন। সংসদীয় সরকার ও সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থাও 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে লাভ করা হয়। অর্থাৎ পাকিস্তানে যে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকার চলেছিল এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল সেটা 1969 সালের গণ অভ্যুত্থানের সময় আমরা দেখি যে 11 দফা ছাত্র সংগ্রামের 11 দফা আন্দোলন এবং ড্যাকের 8 দফার মাধ্যমে যে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন এবং সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রবর্তনের যে সেটা চালু হয় সেটা 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দাবি আদায় করে নিতে জনগণ পেরেছিল। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পিছনে 1969 সালের গণ অভ্যুত্থানের তাৎপর্য অনেক। 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে মূলত পুরো বাংলায় আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে এবং যার ফলাফল আমরা পেয়েছি 1970 সালের নির্বাচনে, যখন তারা এই অঞ্চলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়লাভ করে। সেটার মূল ভিত্তি 1969 সালের অবশ্যই 1969 সালের গণ অভ্যুত্থানে।
সময়কে বলা যায়। তো 1969 সালের গণ অভ্যুত্থানের যে ফলাফল বা পরিণতি হিসাবে যেটা উল্লেখ্য, যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার বা ষড়যন্ত্র মামলার অবসান। 1968 সালের জানুয়ারি মাসে সরকার যে আগরতলা ষড়যন্ত্র মামলা জারি করে এই দেশের রাজনীতিক ছাত্র সমাজকে হেনস্থা করতে এবং তাদেরকে কোণঠাসা করতে চেয়েছিলেন, সেটা আর সম্ভব হয়নি। এবং 69 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দী এবং আসামিদের মুক্তি দিতে বাধ্য হন, যেটা 1969 সালে গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একটা ফলাফল। তারপরে গোল টেবিল বৈঠক আহ্বান, স্বৈরাচারী এবং একনায়কতান্ত্রিক সরকারকে পরিবর্তন করে কিভাবে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু করা যায় এবং সংসদীয় সরকার ব্যবস্থা চালু করে সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, সেগুলোর জন্য একটা কয়েকবার, বিশেষ করে 3বার গোল টেবিল বৈঠক আহ্বান করা 1969 সালের ফেব্রুয়ারি মাসে। এটা গণ অভ্যুত্থানের একটা ফলাফল হিসেবে উল্লেখ্য। আইয়ুব খানের পতন, তিনি আইয়ুব খান শক্তিশালী একজন স্বৈরশাসক, পাকিস্তানের ইতিহাসের যিনি 1 দশকের বেশি সময় ধরে অনেক দক্ষভাবে এবং প্রতাপশালী হিসেবে শাসন করেছিলেন। তার পতন ঘটে 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেটা গণ অভ্যুত্থানের একটা অন্যতম ফলাফল। 70-এর নির্বাচন, গণ অভ্যুত্থানের শুধু আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হননি, তার পূর্বসূরি, তার উত্তরসূরি জেনারেল ইয়াহিয়া খান এই আন্দোলনকে স্থিমিত করার জন্য 1970 সালে সারা পাকিস্তানে একটা সার্বজনীন নির্বাচন এবং ভোটাধিকারের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন চালু করেছিলেন। এটা 1969 সালের গণ অভ্যুত্থানের একটা অন্যতম ফলাফল হিসেবে উল্লেখ্য। স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত, সর্বশেষ যেটা বলা যায় যে 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ বাঙালি জাতি তাদের জাতীয়তাবাদের বিকাশ ঘটায় এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পরিবর্তন করেই তারা পরবর্তীতে সরকারের বিরুদ্ধে আরও বৃহৎ আন্দোলনের জন্য ক্ষেত্র প্রস্তুত করে, যার ফলে আমরা শুধু 1969 সালের গণ অভ্যুত্থানের মাত্র 2 বছর পরে, 2 বা আড়াই বছর পরে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, স্বাধীন সার্বভৌম দেশের জন্ম হয়। এটা 1969 সালের গণ অভ্যুত্থানের আর একটি ফলাফল হিসেবে উল্লেখযোগ্য। তো পরিশেষে বলা যায় যে 1969 সালের গণ অভ্যুত্থান ছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে সবচেয়ে বৃহৎ একটা সংগঠিত সর্ববৃহৎ আন্দোলন, যার ফলাফল হিসেবে আমরা দেখি যে সে সময়কার প্রবল প্রতাপশালী সরকার এবং একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকার আইয়ুব খানের পতন ঘটে এবং তার পরবর্তী সরকার এসেই দাবি দেওয়া সবগুলো মেনে পাকিস্তানে একটা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হয়, যেটা 6 দফার সাথে এবং ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা এবং ডেকের 8 দফার সাথে সামঞ্জস্য ছিল। তো এইভাবেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই, অর্থাৎ 1969 সালের গণ অভ্যুত্থানের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং যেটার মাধ্যমে সরকার পরিবর্তন করতে পেরেছিল, সেটার পথ ধরেই পরবর্তীতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তো এটাই 1969 সালের অন্যতম উল্লেখযোগ্য দিক এবং 1969 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই পর্যন্ত আজকে, এর পরবর্তী ক্লাসে 1970 সালের নির্বাচন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।